দেখুন, এই সংকটটা যে কত গভীর তার সবথেকে বড় প্রমাণ কেন্দ্র ইতিমধ্যেই অত্যাবশ্যকীয় পণ্য আইনের নির্দেশিকা জারি করে দিল। 1955 সালের এই আইন অনুযায়ী এলপিজি, সিএনজি ইত্যাদির জন্য প্রোডাকশন, সাপ্লাই, ডিস্ট্রিবিউশন সবটা নিয়ন্ত্রণ করা হবে, যাতে জনগণ এই পণ্যগুলো সঠিক দামে পেতে পারে এবং এই জিনিসগুলোর কালোবাজারি বা মজুতদারি না হয়। মানে সোজা কথায় গ্যাসের ক্ষেত্রেও এক ধরনের রেশনিং চালু হলো, যাতে এলপিজি, সিএনজি ইত্যাদির যোগান ব্যাহত না হয় এবং গণপরিবহনে কোনো প্রভাব না পড়ে। অন্তত গত 6 মাসে গড়পড়তা যা চাহিদা ছিল সেইটা যেন সরবরাহ করা যায়, এটাই অবশ্যই লক্ষ্য থাকে। দেখুন, অর্থাৎ এদেশে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমার পরের বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। জয়ন্ত, এই নির্দেশিকাই হচ্ছে পরিস্থিতির ভয়াবহতার একটা সূচক, কিন্তু কথা হলো এবার কি সেই দিন আসতে চলেছে যে শুধু পেট্রোল পাম্পের সামনে ওই দীর্ঘ লাইন পড়বে তা নয়, সরকারকে হয়তো বাধ্য হয়ে গাড়ি নিয়ন্ত্রণও করতে হবে। আমি বলছি, ইতিমধ্যেই পাকিস্তান আজ ঘোষণা করে দিল যে আজ থেকে 50% গাড়ি ও দেশে জ্বালানির অভাবে চলবে না। ভাবতে পাচ্ছেন? সোজা কথায় আমার প্রশ্নটা যে আমাদের জনজীবনও কি কার্যত বিপর্যস্ত হওয়ার মুখে? সুমন, তুমি পাকিস্তানের কথাটা বলে আমার বক্তব্যের একটা অ্যাঙ্গেল তুমি আমাকে দেখিয়ে দিলে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এশিয়ার এই প্রান্তে, এই দেশে আমরা তুলনামূলকভাবে ভালো আছি। কেন বলছি? এর আগে আমরা বাংলাদেশে আন্দোলন দেখেছি, বিক্ষোভ দেখেছি, নেপালে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, পাকিস্তান, আফগানিস্তানের কথা বাদই দাও। বাংলাদেশে তো আমরা প্রধানমন্ত্রীর অন্তর্বাসটাও লুট হয়ে যেতে দেখেছি। কেউ কেউ যদিও জেন জির আন্দোলন বলে লঘু করবার চেষ্টা করেছেন, তবে আমার মূলত ওটা লুঠেরাদের আন্দোলন বলে মনে হয়েছে। না হলে কেন দোকানপাটগুলি ভাঙচুর করে লুট করা হবে? এরপরে আমি আসি, তুমি যে কথা বলে যা স্ক্রিনে দেখিয়ে শুরু করছিলে যে দিকে দিকে রান্নার গ্যাসের হাহাকার, তার সঙ্গে তুমি একটা খবর দিলে যে মধ্যপ্রদেশে নাকি সিলিন্ডার চুরি হয়েছে। আমি বলছি, পরিস্থিতি এমন দিকে যেতে পারে যে বাড়িতে বাড়িতে ডাকাতি হতে পারে ওই সিলিন্ডার লুট করবার জন্য। দেখো, হতে পারে যুদ্ধে আমাদের দেশ সরাসরি অংশ নেয়নি, কিন্তু এটাও ঠিক যে এই যুদ্ধের আঁচ আমাদের শুধু হেসেলে নয়, আমাদের পকেটেও পড়তে শুরু করেছে। কারণ হেসেল তো চলে পকেটে যা আছে তা দিয়েই। এবারে আমি তোমাকে বলি যে এই রান্নার গ্যাসের যোগান বজায় রাখতে কেন্দ্র অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু করে জানিয়ে দিয়েছে যে তেল শোধনাগার ও সংস্থাগুলিকে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার যোগানে অগ্রাধিকার দিতে হবে। এটা প্রথম কথা। আপাতত বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার যোগান দিতে হবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং হাসপাতালের মতো জরুরি ক্ষেত্রে। মনে রাখতে হবে, এই যে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955, তার আজকে কেন ইমপ্লিমেন্টেশন হলো? আজকে 9ই মার্চ মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বের করেছে এই গ্যাস একটা বিশেষ অর্ডার, যা কিন্তু পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। কতগুলি কথা বলে দেওয়া প্রয়োজন যে এই অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু করবার দরকারটা কি হলো? জনজীবন স্বাভাবিক রাখতে, নিত্য প্রয়োজনীয় এবং জরুরি পরিষেবাকে স্বাভাবিক রাখা। সরকার যখন মনে করবে যে ধর্মঘটের কারণে পরিষেবা ব্যাহত হতে পারে, তখন ধর্মঘটটাকেও তারা একেবারে বন্ধ করবার চেষ্টা করবে। আইনটি কার্যকর থাকার সময় চিকিৎসক, নার্স, বাস চালক তারা কোনো রকম ধর্মঘট বা কর্মবিরতি পালন করতে পারবেন না। আর একটা কথা আছে যে উদ্দেশ্যটা আমি বললাম মহৎ। মহৎ কেন? মহৎ হচ্ছে কালোবাজারি ও মজুতদারি রোধ করে পণ্যের সঠিক দাম ও সরবরাহ নিশ্চিত করতে চাইছেন তারা। মনে রাখো যে যখনই কোনো ব্যবসায়ীদের কথা আমরা বলবো, তাদের আঘাত না করে, আহত না করেও বলা যায় যে মজুতদারিটা বা কালো বাজারিটা অনেক সময় ওই দিক থেকে উঠে আসে বলে তাদের একেবারে স্পেসিফিক নির্দেশ দেওয়া হলো যে কোনো মতেই অতিরিক্ত কেউ ব্যবহার করতে পারবে না। জয়ন্ত, আমি তোমার সঙ্গে একমত যে উদ্দেশ্য মহৎ, কিন্তু তার রূপায়ণটা কি এইভাবে হবে? মানে সেই পরিকাঠামো তো আমাদের নেই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কালোবাজারি, মজুতদারি আটকাতে পাচ্ছি বা গেরস্তর গ্যাসের বাণিজ্যিক ব্যবহার আটকাতে পাচ্ছি। সুমন, আমাদের হাতে যে আইন রয়েছে সে আইন দিয়েই চেষ্টা করতে হবে। তার জন্য এই বিশেষ অর্ডারটা। আমি তোমাকে একটা তথ্য দিই যে 24-25 অর্থ বছরে ভারত 31.3 টন এলপিজি ব্যবহার করেছে, যার মধ্যে 12.8 মিলিয়ন টন দেশের ভেতরে উৎপাদিত হয়েছিল। বাকিটা কিন্তু আরব দেশগুলি থেকে, মানে বাকিটা মানে তার 85 থেকে 90% আরব দেশ থেকে আমদানি করতে হয়েছিল। আর এখন হরমুজ প্রণালী দিয়ে গ্যাস
এই বা এই ধরনের জ্বালানি আনা বন্ধ থাকায় একদম। সমস্ত প্রভাবটা কিন্তু আমাদের মধ্যে পড়েছে। আজকে আমাদের মেনে নিতেই হবে সুমন, করোনার সময় আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, ঠিক। আজকেও কিন্তু সম্ভবত আমাদের স্যাক্রিফাইস করার সময় এসেছে। কারণ আইনটাতে বলছে যুদ্ধ, দুর্ভিক্ষ, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ যদি আসে তাহলে সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। আর আজকে সাধারণ মানুষকে ভালো রাখবার জন্য প্রথম ধাপটা কিন্তু স্যাক্রিফাইস করতে বা কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে ওই ব্যবসায়ীদের। এরপর ধাপে ধাপে কিন্তু এটা আরো কঠোর হতে পারে, আরো কিন্তু কঠোর এর ব্যবস্থা হতে পারে। আরেকটা কথা বলা প্রয়োজন, আমি তো শুধু নির্দেশের কথা বললাম, নির্দেশ না মানলে বলা হচ্ছে যে ধারাগুলি ছিল আমাদের ভাষায় পুলিশ অধর্তব্য, মানে পুলিশ পারমিশন ছাড়া ধরতে পারবে না, এই আইন নির্দেশ বা এই আইন কার্যকর হলে সমস্ত কিন্তু পুলিশ ধর্তব্য হয়ে যাবে, অর্থাৎ আইনি পরিভাষায় বলে কগনিজেবল, অর্থাৎ পুলিশ চাইলেই কিন্তু ঘরে ঢুকে গ্রেপ্তার করতে পারবে, এতটা পারমিশনও দেওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতে হবে যে আজকে এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য কি, উদ্দেশ্যটাকে সফল রাখতে কাউকে কাউকে তো স্যাক্রিফাইস করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।